প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 53তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল, টাঙ্গুয়ার হাওরের অপর নাম। প্রিয় লিসেনার্স, আফনান দ্য হরর ওয়ার্ল্ড টিম এখন রয়েছে টাঙ্গুয়ার হাওরে। আমি ছাড়া আরো 5 জন আমাদের এই টিমে এই জার্নিতে যুক্ত হয়েছেন। আমাদের সাথে রয়েছেন আপনাদের সবার পরিচিত সাংবাদিক এনামুল হক আবির ভাই, রবি ভাই, ইয়াসার এবং রক্ত সম্রাট ঘটনা খ্যাত মাহিদ। এছাড়া গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাজ্জাদ হোসেন রাফি, আর বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে যুক্ত হয়েছেন রোমান ভাই। ওনাদের মুখ থেকে ঘটনা তো শুনবই, এছাড়া সুনামগঞ্জের আরো একজন ভাই যিনি আমার খুবই পরিচিত। আমি যখন সুনামগঞ্জে ছিলাম ওনার সাথে খুবই ভালো আমার একটা সম্পর্ক গড়ে ওঠে, যেটা এখনো রয়েছে, মতিউর রহমান ভাই। ওনার মুখ থেকেও ঘটনা ইনশাল্লাহ শুনবো। এছাড়া বিশেষ আকর্ষণ যেটা থাকছে তা হচ্ছে, আমরা যে হাউস বোটে রয়েছে এটার নাম হচ্ছে বর্ষার ঢেউ। এই হাউস বোটের পরিচালক এবং বোটম্যান একজন মাত্র ব্যক্তি, ওনার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। ওনার মুখ থেকেও এই টাঙ্গুয়ার হাওর সম্পর্কিত ভয়ের ঘটনা আমরা শুনতে চাই। তবে পরবর্তীতে আমরা আরো কিছু ঘটনা সংগ্রহ করছি অন্য কোনো একটি এপিসোডে। টাঙ্গুয়ার হাওর সম্পর্কিত আরো কয়েকটি ঘটনা ইনশাল্লাহ আমরা শেয়ার করব। আজকের এই এপিসোডে আমরা তো আমাদের এই জার্নির সাথে যারা যুক্ত হয়েছেন তাদের মুখ থেকে ঘটনা শুনবো। এরকম একটি এপিসোড কিন্তু এর আগে আমরা করেছিলাম, যখন আফনান দ্য হরর ওয়ার্ল্ড টিম সুন্দরবনে গিয়েছিল। তখন ওই রিসোর্ট কর্তৃপক্ষের যারা ছিলেন তাদের মুখ থেকে আমরা ঘটনা শুনেছি, সেই সাথে আমাদের সাথে যারা গিয়েছিলেন তাদের মুখ থেকেও ঘটনা শুনেছি। যদিও বা আমাদের সম্মানিত লিসেনারগণ আমার মুখ থেকে ঘটনা শুনতে বেশি পছন্দ করেন, তবুও বলবো যে মাঝে মাঝে আমাদের পরিচিত যারা রয়েছেন যাদের ঘটনা আমরা সবসময় শুনে থাকি, তাদের মুখ থেকেও ঘটনা আমরা শুনতে চাই। তাতে আমরা যে সত্য ভয়ের ঘটনা প্রচার করি সেটা অন্তত অনেকেই বুঝতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে কিন্তু একটি সমস্যা রয়েছে, তা হচ্ছে আশেপাশে অনেক বাতাস এবং অন্যান্য হাউসবোটগুলোর যে জেনারেটর এবং ইঞ্জিনের শব্দ সেগুলো কিন্তু রয়েছে। আমরা যদিও বা অনেকটা দূর এসেছি, তবুও এই শব্দগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে মুক্ত হতে পারিনি। এই অসুবিধাটা হতে পারে বা হবে রেকর্ডিং এর সময়। অনুগ্রহপূর্বক আমাদের এই অক্ষমতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের প্রথম ঘটনায়। আর এই ঘটনাটি আমরা শুনবো আমাদের এই হাউস বোট ওনার এবং বোটম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। প্রিয় লিসেনার্স, আজকের এই ফ্রাইডে স্পেশাল এপিসোডের 53তম আয়োজনে এই মুহূর্তে আমি একদম উন্মুক্ত আকাশের নিচে রয়েছি। একটু একটু বৃষ্টি পড়ছে, রাত এখন অনেক বেজেছে, আষাঢ়ী পূর্ণিমার রাত, তবে আকাশে কিন্তু মেঘ। এই সময়ে এমন একজন ব্যক্তিকে সাথে নিয়ে বসেছি, ওনার আসলে সুযোগ পাওয়া, অর্থাৎ ওনার সাথে কথা বলার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বেশ কঠিন ছিল, কেননা উনি বর্ষার ঢেউ যে হাউস বোট রয়েছে এটার মালিক, উনি নিজেই এটা চালান। ওনার সাথে যখন আমরা কথা বললাম, উনি জানালেন যে এই টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক ওনার জানা অনেক ঘটনা রয়েছে। কিছু ঘটনা উনি নিজে দেখেছেন, আবার দেখা যাচ্ছে যে কিছু ঘটনা উনি ওনার ময়মুরব্বীদের কাছ থেকেও শুনেছেন। তো আমরা ওনার সাথেই কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ রিয়াজুল ইসলাম। মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাই, আপনি এই টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক যে ভয়ের বিষয়গুলো রয়েছে, যেগুলো আপনি দেখেছেন বা আপনি শুনেছেন, এই বিষয়গুলো আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে আমাদের যে টাঙ্গার হাওর, এটা হলো আপনার ময়মুরব্বীরা বলে 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল। এটা হাওর ভিত্তিক এলাকা। এখানে অনেক অঘটন ঘটার মতন গন্তব্যস্থান আছে। আমাদের এখানে বাড়ি থেকে যখন আমরা চাষবাস করতে নামি বা বর্ষাকালে মাছ ধরতে যাই, আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগের কাছে এবং কিছু আধ্যাত্মিক পরিস্থিতির কাছে আমাদের মোকাবেলা করতে হয়। যেমন আমার সাথে একটা ঘটনা, আমি আনুমানিক আমার বয়স
11 থেকে 12 হবে। আমাদের বোয়ালমারা একটা জায়গা আছে, জায়গাটা খুব দূষী। এখানে কিছু কিছু ক্ষেত্রে অনেক রূপ ধারণ করে। আমি যখন বোয়ালমারা জমিতে আমার বাপ চাচারা কাজ করতেছে, কাজ করা অবস্থায় আমি বাড়ি থেকে তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। খাবার নিয়ে যাওয়ার পথে আমাদের এখানে যে বিলটা আছে, বিলটাতে আসলে আমরা মুরব্বীর মুখে শুনেছি এবং আমরা এটা জানি, এদিক দিয়ে আসা যাওয়া করতে গেলে শরীরের পশম দাঁড়িয়ে যায়। অনেক সময় অনেক পরিস্থিতির শিকার হতে হয়। তখন ঠিক 12টা 12:30 বাজে আমি ভাত খাবানোর পরে চাচারারে আমি বাড়িতে ব্যাক করে আসতেছি। আসার পথে আমাদের মুরব্বীরা বলতো ঠিক দুপুর, গ্রাম্য এলাকায় একটা কথা আছে, দুপুর বেলা, ঠিক দুপুরে কিছু জিন, ভূত, প্রেত, আধ্যাত্মিক আত্মা যাকে বলে, তারা সচরাচর তাদের রূপ ধারণ করে। ওই ক্ষেত্রে 12:30টার দিকে আমি যখন ব্রেক করে বাড়িতে আসতেছি, তখন দেখলাম সাদা একটা রঙের বিড়াল। হঠাৎ বিড়াল এই হাওরের মাঝখানে কোথা থেকে বিড়ালটা আসলো। আমি প্রথম ভাবছি যে এখানে বিড়াল কই থেকে আসলো। আমি যখন মনের আনন্দে, ছোট বয়স তো আমার, মনের আনন্দে বিড়ালকে আমি চাচ্ছিলাম ধরে বাড়িতে নিয়ে পুষবো। আমি যাচ্ছি তার কাছে, তাকে ধরবো, কিন্তু সে আসতেছে আমার কাছে ধরা দেওয়ার জন্য। হঠাৎ আমি 12-13 বছর বয়স যখন, আমি তো ভালো মন্দ কিছুটা বুঝতে পারি। যখন আমি একটু ভয় পাইলাম, ভয় পাওয়ার পরে কিছু সূরা গালাত পড়লাম। আমি সূরা গালাত পড়ার পরে আস্তাগফিরুল্লাহ পড়লাম। পড়ার পরে দেখি সে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তদ্রুত আমার কাছ থেকে আনুমানিক একটু দূরে যাওয়ার পরে দেখলাম বুড়া হয়ে গেছে। বয়স্ক মানুষ হয়ে গেছে। গুড়ার রূপ ধারণ করছে। বিড়াল থেকে গুড়ার রূপ ধারণ করছে। তখন তো আমি ভয়ে চিৎকার শুরু করছি। চিৎকার শুরু করার পরে আমার এই দূর সম্পর্কের মামা লাগে, উনি অনেক দূর থেকে আমার কান্না শুনছে। কান্না শুনে উনি দূরে আসতেছে আমার কাছে, আমিও তার কাছে যাচ্ছি, কিন্তু আমার আর সময় ফুরায় না, আমি আর মামার কাছে যাইতে পারি না। যাই হোক, আমি অনেক কষ্টের বিনিময়ে মামার কাছে গেছি। মামা আমার কাছে আসছে। হঠাৎ করে মামাকে আমি দেখাতে চাইছিলাম যে ওই জিনিসটা, প্রথম বিড়াল, পরে গুড়া, সাদা গুড়া। আসলে মামাকে আমি দেখাইতে পারলাম না, মামাকে আমি বিশ্বাসও করাইতে পারলাম না। তো মামা জানেও বিষয় এখানে এই জিনিসটা আছে, কিন্তু মামা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ভয় না পাওয়ার জন্য মামা আমাকে এড়িয়ে চলছে। না কিছু না, কিছু দেখোস না, তুই আসলে মিথ্যা কথা বলতেছ। আসলে আমি তো নিজ চোখে দেখছি, আমি তো নিজেকে অবিশ্বাস করতে পারি না। যাই হোক, মামা বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পরে আম্মুর কাছে আমি বললাম যে আম্মা এই ঘটনা হয়েছে, আজকে দেখলাম আমাদের বোয়ালমারা বিলের মধ্যে প্রথম দেখলাম বিড়াল, পরে দেখলাম গুড়া। আম্মু আমার এড়িয়ে চলতেছে, মানে আমি যাতে ভয় না পাই। তারা সবাই জানে, কিন্তু আমিও শুনছি, কিন্তু আমি আজকে নিজে চোখে দেখলাম। এখন বাড়িতে গেলাম, আম্মু আমাকে দুধ দিয়ে গোসল করাইলো। গোসল করায় তুই ঘুমাই থাক। তখন আমি ছোট মানুষ, ঘুমাইয়ের কোনো চিন্তা ভাবনা নাই। আমার চোখে খালি ওই জিনিসটাই বাঁচতেছে। কি দেখলাম, কি হইল, ভয়, আমার ভিতরে কিছু ভয় বিরাজ করতেছে। ওই ভয় অবস্থায় তখন আর আমি আর খেলাধুলার চাপে খেলাধুলাতে গেছি গা। আর আম্মু কাজের চাপে আমার আর তেমন খবর রাখতে পারে নাই। হঠাৎ করে
অবস্থায় আবার আবার আমার চোখে ওই জিনিসটা, ওই দৃশ্যটা বেশি উঠ। তখন আমি ভয় পাইলাম। রাত্রে যখন আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে আমার প্রচন্ড জ্বর আসছে। এই জ্বরের অবস্থা এমন হয়েছে শোচনীয়, মানে আমি বসতে পারি না, কিছু খাইতে পারি না, চোখ মেলতে পারি না, ভয় ভয় কাজ করতেছে। তখন আমার আম্মু এবং আমার মামা আমাকে নিয়ে কবিরাজের কাছে গেছে। ওই কবিরাজে আমাকে তেল পরা দিছে, পানি পরা দিছে। দেওয়ার পরে ওই যে অমানিক দৃশ্য আমি দেখছি, এগুলা বলতে আমার ম্যাক্সিমাম প্রায় 15-20 দিন লাগছে। যখন এই খেলাধুলা তালে এবং কাজে কামে যখন ছিলাম তখন হয়তো স্মরণ হয় না, কিন্তু আমারে আর এই পর্যন্ত ওই বিলে ওইখান দিয়ে আমি যাওয়ার জন্য আর আমি প্রস্তুত না কোনো কাজে কামে, কারণ আমার ভিতরে ভয় বিরাজ করছে। এখনো আমি ওই জায়গাটা যাই না, না যায় যখন পারি তখন আমি যাই না, আর যদি যাওয়াই লাগে তখন হয়তো আমি একা যাই না, তাতে আরো অনেক সময় লোকজন নিয়ে যায়। ওদিক দিয়ে কিন্তু আপনি নৌকা নিয়ে যাবার সময় একটি ঘটনা ঘটেছিল, আপনি বলছিলেন আর কি নৌকায় পানি ওঠার সংক্রান্ত, এটা যদি একটু বলতেন। ওইখানে নৌকার যে ঘটনাটা তো আগে বলছি। আমার যে জায়গাটা আসলে দোষী। বর্ষাকালে বর্ষার দোষ, হেমন্তকালে হেমন্তর দোষ। 6 ঋতুর দেশ যেহেতু 6 ঋতুই পরিবর্তনে তার রূপ ধারণ করে। বর্ষাকালের যে ঘটনা, আমার যে বর্ষার যে হাউস বোট, আমি নৌকার মালিক, আমি নৌকা পরিচালনা করি। এইখানে আমি একদিন শীতকালে ট্যুর নিয়ে আসছিলাম। আসার পরে ওই বোয়ালমারার সেম জায়গার মধ্যে আমি বোট রাত্রি যাপন করতে বোট গাছে বাঁধছি। গাছে বাঁধার পরে হঠাৎ রাত্রে দেখি আমার বোট পানি বোঝা হয়ে গেছে। পানি বোঝা হয়ে গেছে আমার একবারে নতুন বোট, কোন জায়গা দিয়ে কোনো পানি দেয় না, পানি আসে না, উঠে না, কিন্তু ওই অবস্থায় আমার বোটে মেশিন তল যাইতেছে পানি। যাই হোক, সর্বপ্রথম আমি হয়তো অতটা কেয়ার করি নাই, ফলো করি নাই। আমার এক গেস্ট নিজে দেখছে, দেখার পরে আমাকে স্মরণ করছে, আমাকে ডাক দিছে, আমি গেলাম। গেস্ট এবং আমরা 5 জন আছি স্টাফ, সবাই মিলে ওই পানি নিষ্কাশন করলাম। পানি নিষ্কাশন করার পরে বোট আমরা এই জায়গা থেকে আনুমানিক একটু দূরে নিয়েছি, প্রায় 1 ডাকের রাস্তা। ওইখানে নেওয়ার পরে গিয়া বোট দেখলাম, বোটে কোনো গায়ে বা বোটে কোনো লিক, কোনো ছিদ্র এরকম কোনো কিছু নাই, এবং পানিও নাই। ওই পানি কিভাবে আসলো তখন হয়তো আমার মনে পড়েছে, যখন আমার 12-13 বছরের কারণে একটা ঘটনা হয়েছিল। ওই ঘটনা আর এই ঘটনায় তখন আমার স্মরণ হয়েছে। টাঙ্গুয়ার হাওরে কি আরো এমন কোন জায়গা রয়েছে যেখানে এরকম ভয়ের ঘটনা ঘটে? না, এরকম জায়গা এই জায়গায় আর নাই। বোয়ালমারা যেটা, এটাই টাঙ্গুয়া টু নীলাদ্রি, এর মধ্যে আর কোনো এরকম জায়গা নাই। আচ্ছা, টাঙ্গুয়ার হাওরের এই মানে ওই জায়গা থেকে নীলাদ্রি এর মধ্যে এই বোয়ালমারা জায়গাটা। আচ্ছা, এখানে অনেকেই যারা টুরিস্ট হিসাবে আসেন তাদের জন্য আপনার কি পরামর্শ? এখানে আসলে আমরা যারা বোট মালিক আছে বা বোট পরিচালনা করি, আমরা এখানে আসলে তাদেরকে সতর্ক রাখি, আমরাও সতর্ক রাখি, কিন্তু আমরা এখানে কোনো বোট থামাই না। যে এরিয়াটা আসলে মূলত টাঙ্গার হাওর না, টাঙ্গার হাওরের কাছে। এটা আমরা এই জায়গার মধ্যে আমরা বোট নিয়ে যাই না সচরাচর, এবং তারা এগুলা তো অনেক দূর থেকে আসে, তারা তো জানার কথা না। আমরাই জানি যে এগুলা খারাপ জায়গা, আমরা এখানে যাই না। মূলত আমরা যে ওয়াচ টাওয়ার এবং টাঙ্গার হাওরে রাখি, এই টাঙ্গার হাওরের একটু দূরে বোয়ালমারা যে জায়গাটা, এটা মূলত আসলে টাঙ্গার হাওরের ভিতরে না, টাঙ্গার হাওরের থেকে একটু বাইরে। বোয়ালমারা যে গ্রামরা বা বোয়ালমারা যে ডুয়ার কই আমরা, এটা
একটা খাল, হাওরের নিষ্কাশনের একটা সুইচ গেট। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিভিন্ন সময় কিন্তু হাওর কেন্দ্রিক বিভিন্ন ঘটনা শুনেছি, আমি নিজেও বলেছি বিভিন্ন সময়। যেমন এর আগে একটি ঘটনা শেয়ার করেছিলাম যে সন্ধ্যার আগে বিকেলের দিকে নৌকা নিয়ে যাচ্ছে, মাছ ধরার পর নৌকা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে সামনে অন্ধকার, অথচ ডানে বায়ে পেছনে কিন্তু আলো আছে, সামনে অন্ধকার, সামনে যেতে পারছে না। ওর মধ্যে যদি চলে যায় তাহলে তাকে নাকি আর খুঁজে পাওয়া যাবে না, এরকম ঘটনাও কিন্তু শেয়ার করেছে। তো এমন কোন ঘটনা কি আপনার জানা আছে বা আপনার সাথে ঘটেছে? আমার কাছে হয়েছে এক সময়, আমি যখন এই বর্ষার ডিও বোট নিয়ে যাচ্ছিলাম, এখানে অন্ধকার না, এখানে হয়েছিল আপনার পানির যে আমরা বলি জায়গায় সুতরা, সুতরা বলতে মানে যেটা একটা পানির এই বাষ্পের মতো একটা বাষ্প হয়ে যায়। এটা হয়তো এই বাষ্পের মধ্যে যখন আমার বোট বা আমি বা কোনো মানুষ কোনো ছোট বোট পড়লে এটারে শূন্য ভরে করে, কিন্তু আসলে এইরকম পরিস্থিতি আমার সামনে অনেক পড়ছে, কিন্তু ওই যে অন্ধকার হয়ে যায় এটা না, ওই ওই যে পানির যে সুতরা এটার মধ্যে যদি পড়ে, ছোট নাও বড় নাও এমনকি মানুষ গরু বাছুর যাই পারে, গড় যাই পারে, তা বাষ্পের মতো শূন্য করে না, অতটুকু আমার মানে আমার সামনে পড়ছে। কিন্তু পড়লেও আমরা ওইগুলাতে যাই না, এড়িয়ে ডান বাম করে চলে যাই। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা যে কোনো জায়গায় হতে পারে, এটা আসলে মূলত এটা এই কোনো জায়গা নির্ধারিত স্থান নাই, এটা যে কোনো জায়গায়, যেমন আবহাওয়ার কারণে এরকম একটা বাষ্প হয়, এটা কোনো জায়গা নির্ধারিত কোনো স্থান নাই। আচ্ছা, এটাকে আপনারা সাধারণত কি বলেন, কেন হয় এটা? এটা হলো আপনার ওই যে আমরা বলি পাক, আর একটা আমরা গ্রাম্য এলাকায় যারা বলে জলহস্তি। জলহস্তি বলতে এটা হলো জলহস্তির মধ্যে একটা বাষ্প হয় পানিতে, এটা যে কোনো জায়গায় রূপ ধারণ করতে পারে, এই জলহস্তি আমরা যাকে বলি। এই জলহস্তির ভিতরে বা এই পাখির ভিতরে যদি বাড়ি ঘর, এমনকি কোনো এমনও নজিরবিহীন ঘটনা আছে, আনাম গ্রাম নিয়ে গেছে, আনাম গ্রাম উদা হয়ে গেছে এই জলহস্তির মধ্যে পড়ে এবং ওই পাখির মধ্যে পড়ে। এটা কত বছর আগে? আনুমানিক 8-10 বছর আগে আমাদের একটা গুচ্ছ গ্রাম আছিল, মানে সরকারি যে গ্রাম, ওই গ্রাম 50% ঘর নিয়ে গেছিল। অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক কথা বলছিলাম, হঠাৎ করে বৃষ্টির মাত্রা বেড়ে গেছে। আর প্রিয় লিসেনার্স, আশেপাশে আসলে বাতাস তো আছে, জেনারেটরের শব্দ, আমাদের কথা বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে, এজন্য বা হচ্ছে, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বৃষ্টি এমন ভাবে বেড়ে গেছে, এখন আর আমরা বসে থাকতে পারছি না। অনেক কথা বলার ইচ্ছা ছিল, ইনশাল্লাহ পরবর্তী সময় হয়তো বা ওনার সাথে আবার ইনশাল্লাহ কথা বলবো, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সেই কথাগুলো। চলুন প্রিয় লিসেনার, চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার কাছ থেকে শুনবো ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার, ফার্স্ট টাইম আপনাদের হরর ওয়ার্ল্ডে আমি নিজ ভয়েসে কোনো ঘটনা বলতে যাচ্ছি। এটা আমার জন্য খুবই আনন্দদায়ক বিষয়। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব, ঘটনাটির সময়কাল হলো আজ থেকে আরো 7 থেকে 8 বছর আগের ঘটনা। তো এটি আমাদের গ্রাম অঞ্চলের একটি ঘটনা, শরীয়তপুরের একটি নিয়ম হলো শীতকালে আমাদের এলাকায় ওয়াজ মাহফিলের একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো এরকমই একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আমাদের গ্রামের পাশের গ্রামে। তো আমাদের কিছু কাজিন মিলে আমরা ওয়াজ শোনার প্ল্যান করলাম। তো যেদিন ওয়াজ হবে তার আগের দিন প্ল্যান করলাম যে আমরা 4-5 জন যাবো ওয়াজ শুনতে। তো ওয়াজ শুনতে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম যেই গ্রাম, সেই গ্রাম পার করে যে গ্রামে ওয়াজ হয় সেই গ্রামে যেতে হবে। তো ওদিকে সাধারণত কোনো গাড়ির পথ ছিল না, আর গাড়ির পথ থাকলেও এত রাত্রে গাড়ির কোনো পাওয়ার সম্ভাবনা ছিল না। তখন গ্রাম অঞ্চলে রাত তখন মোটামুটি 8টা থেকে 9টা বেজে গিয়েছিল। অনেক দূর থেকে মাইকের আওয়াজ আসতেছিল তখন। তো আমরা 3 থেকে 4 জন বন্ধু হোক আর ভাই বেরাদর মিলে আমরা ওয়াজ শোনার জন্য রওনা করে দিলাম। তো পথিমধ্যে আমরা আমাদের বাড়ি থেকে যখন রওনা করলাম তখন মোটামুটি 8টা থেকে 8:30টার মতো তখন বাজবে। তো ফার্স্টে যেই গ্রাম, তো গ্রাম পার করার পরে মাঝখানে একটি মোটামুটি 400 থেকে 500 মিটারের মতো একটি ডিস্টেন্সের একটি বিল পড়ে। দেন একটা গ্রাম পরে, গ্রামের মধ্যে গেলে ওই আয়োজনটা হচ্ছে। তো আমরা প্রথমে আমাদের গ্রামটা পার করলাম। যখন আমরা বিলটা পার করতে যাব, দূর থেকে আওয়াজের ধ্বনি কানে আসতেছে। তো যাওয়ার সময় আমরা
4-5 জন একসাথে ছোট মোবাইলের লাইট মেরে মেরে যাইতেছিলাম। তো আমরা যাইতে যাইতে হঠাৎ করে লক্ষ্য করলাম যে সেই বিলের এক সাইডে আমরা সাধারণত যেই ধান মেলে যে ইয়াতে ওগুলাকে ধান সিদ্ধ করার পর যেখানে শুকায় ওগুলারে কোলা বলে থাকি আমরা। তো দূরে একটা কোলা দেখা যাচ্ছে, আমরা হাঁটতেছি, কথা বলতেছি, দুষ্টামি করতেছি। তো এর মধ্যে লক্ষ্য করলাম যে অনেক দূরে একটা লোক, মোটামুটি অনেক দূরে একটা লোক। তো তার পরনের আগে ইয়াটা বলি, তার পরনে কি ছিল? তার পরনে ছিল ওই যে মাদ্রাসায় যে ড্রেসগুলো থাকে জুব্বার মতো বড় এরকম পরা, আর তিনি নড়তেছে এরকম একটা কিছু আমরা দূর থেকে দেখতে। ফার্স্টে আমরা এটা দেখা স্বাভাবিক নিলাম, কারণ কিছু দূরে ওয়াজ হচ্ছে, এই জায়গায় এরকম মানুষ থাকতেই পারে এটা। তো একটু সামনে যখন গেলাম স্পষ্ট হলো, দেখতে পারলাম কি মানে যেই অবয়বটা আমরা দেখলাম সেটির যেই উচ্চতা সেটি কোনো স্বাভাবিক মানুষের উচ্চতার মতো না, সেটি প্রায় 7 থেকে 8 ফিটের উপরে হবে। যখন কাছে গেলাম এটা তখনই আমরা রিয়েলাইজ করতে পারলাম এটা স্বাভাবিক কিছু না, এবং আমরা তখনই আমাদের সবাই এটা দেখতে পাচ্ছিল, যে স্পেসিফিক আমি অথবা কেউ দেখতে পাচ্ছিল এমন না, সবাই এটা প্রত্যক্ষদর্শী ছিল, সবাই দেখতে পারতেছে। তো যত আগাইতেছিলাম ওইটার ব্যাপারটা তত স্পষ্ট হইতেছিল। তো আমরা যখন ওটার খুব কাছে চলে গেলাম, এটা প্রায় 200 থেকে 300 হাত দূরে ছিল এরকম। তো আমরা যখন খুব কাছে চলে গেলাম তখন এটা স্পষ্টভাবে দেখতে পারলাম যে ওটা পুরো গায়ে আরবিক লেবাস টাইপের যে পোশাক এরকম পরিধান করা ছিল, এবং লোকটা ইয়া ছিল, লোকের ইয়াটা দূর থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অতি ফর্সা একটা লোক, এবং তার হাতে কি যেন একটা মানে যন্ত্র টাইপের, এটা দূর থেকে অন্ধকারের মধ্যে অতটা বুঝতে পারিনি, যন্ত্র টাইপের কি যেন একটা ইয়া হচ্ছে, আর উনি কি যেন ওই যন্ত্রটার ভিতরে কি যেন একটা কথা বলতেছে উনি। আর ওনার যে হাঁটার ভঙ্গিটা, মানুষ যেমন কাইক দিলে একটা ঢোলের সাথে যে একটা মানে হাঁটার একটা যে মুভমেন্ট থাকে ওইরকম না, ওটা ফুললি পুরো একটা স্মুথ ধরনের একটা হাঁটা ছিল, যেমন চাকা আমরা একটা গাড়ি চলে যেরকম স্মুথলি চলে সেম টাইপের তার হাঁটাটা ছিল, যে কোনো ধুল ছিল না হাঁটার মধ্যে। তারপর আমরা এটা দেখতেছি, দেখার পর সবাই মোটামুটি ভালো ভয় পাইতেছি। তো এক পর্যায়ে গিয়া যখন এটার একেবারে কাছে এসে পড়ছি তখন দেখলাম মানে একবারে খুব ফর্সা একদম সুদর্শন একটা লোক, মোটামুটি দূর থেকে একটা মানে কিরকম যেন একটা আতরের ঘ্রাণ আসতেছে এরকম। তো অনেকে মোটামুটি অনেক ভয় পাইলো। ভয় পাওয়ার পর আমরা কি করলাম, একটু সামনে গিয়ে অনেক দৌড়াইতে তারপর চলে গেলাম। তারপর গিয়ে সামনে একটি আমাদের ওয়াজ শুনে কিছু বৃদ্ধ লোকরা এই জায়গা থেকে ব্যাক করতেছিল। তো তাদের সামনে গিয়ে বললাম যে এরকম এরকম ঘটনা, এরকম এরকম আমরা এই জায়গায় এরকম একটা ইয়া দেখেছি। তো বললো যে তোমরা ভয় পেও না, এই জায়গায় এরকম একটা ইয়া আছে, আমরাও আগেও শুনেছি বাপদাদা থেকে আমাদের, তো এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা স্বাভাবিক ইয়া, তোমরা ভালো কিছু দেখেছো, খারাপ কিছু দেখো নাই, এই আর কি। এই আমার ঘটনা ছিল আজকে। ধন্যবাদ জানাচ্ছি মাহিদকে। মাহিদ তো এমন এমন ঘটনা আমাদের লিসেনারদেরকে শুনিয়েছেন যে সবার তো ভয় অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর মাহিদও যে ভয় পেয়েছে এটা তো এতদিন পরে জানলাম আর কি। তো ধন্যবাদ, মাহিদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সে নিজ মুখে শেয়ার করেছেন, এই জন্য আশা করি আপনার কাছ থেকে এভাবেই আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাবো আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 53তম আয়োজনের 5ম ঘটনায়। আর এই ঘটনাটি আমরা শুনবো বাগেরহাটের ফকিরহাট উপজেলার রোমানের কাছ থেকে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 53তম আয়োজনের 5ম ঘটনায়। রোমানের কাছ থেকে দুর্দান্ত কিছু ঘটনা কিন্তু আমরা পেয়েছি, আর অনেকগুলো ঘটনাই পাইপলাইনে রয়েছে। আর এবারের জার্নিতে রোমানকে সশরীরেই পেয়ে গেছি, তাই রোমানের নিজের মুখ থেকে শোনা ঘটনা এটা যে শুনবো না তা তো হয় না। তো রোমানের মুখ থেকেই এখন একটি ঘটনা শুনতে চাই। ফার্স্ট টাইম রোমান আমাদের প্ল্যাটফর্মে নিজের মুখে ঘটনা শেয়ার করছেন। আপনাকে অভিনন্দন আমাদের এই জার্নিতে শরীক হওয়ার জন্য আর ঘটনা শেয়ার করার জন্য। আপনার ঘটনাটি আমরা শুনতে চাই। ধন্যবাদ আফনান ভাই। হওয়ার জানাই শুভেচ্ছা। আমি ঘটনা পাঠাইলেও মানে প্রথম যখন পাঠাইছি, এই পাঠানোর জন্য আমার বোন জান্নাতুন নাইমা সে সর্বপ্রথম আমাকে উৎসাহিত করেছে যে পাঠা। তো প্রথম আমাদের পরিবারের সাথে ঘটনাটাই আমি পাঠিয়েছিলাম। তো সেটা প্রচার হওয়ার পর আমার এলাকার আমার এক বন্ধু আর আমার এক বড় ভাই আছে, এরা দুইজন আমাকে আরো উৎসাহিত করে ঘটনা সংগ্রহ করার জন্য, পাঠানোর জন্য। তো আমার বন্ধু সাদিক আর আমার যে বড় ভাই বাদশা ভাই, এদের দুজনকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা, কারণ তাদের কারণে আমি বেশ কিছু ঘটনা পাঠাইতে পারছি। আর যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে দিয়েছে বাদশা ভাই। বাদশা ভাইয়ের বাসা ফকিরহাট উপজেলার বাইদা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে। বাদশা ভাই যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছে, বাদশা ভাইয়ের খুব কাছের এক বন্ধুর নাম হচ্ছে রুবেল ভাই। এই রুবেল ভাইয়ের বাসা রংপুরের মিঠাপুকুর উপজেলা বালারহাট ইউনিয়নের দাঁতপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে রুবেল ভাইয়ের দাদার সঙ্গে।
রুবেল ভাইয়ের দাদার নাম ছিল তমিজউদ্দিন। সে পেশায় ছিল মিষ্টি বানানোর কাজ করতো, সে মিষ্টির দোকান ছিল এবং মিষ্টি নিজের হাতেই বানাতো। তো রংপুরে যারা মিষ্টি বানায় তাদেরকে আঞ্চলিক ভাষায় বলে হালাই। তো এই তমিজ দাদাকে সবাই তমিজ হালাই নামে চিনে। এই 2026 সালে এসেও তার গ্রামের এবং তার আশপাশ 10 গ্রামের লোকের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে এই তমিজ হালাইকে চিনেন কিনা, তো এমন কোনো লোক নাই যে চিনবে না। তো ঘটনাটি 1970-এর দিকে বা তার আশেপাশে, রুবেল ভাই অ্যাকুরেট ঠিকানাটা মানে সময় সালটা বলতে পারে নাই। তা শোনা যায় এই রুবেল ভাইয়ের দাদার মিষ্টি এত সুনাম ছিল যে মানুষ তো কিন্তু এমনকি জিনেরাও নাকি তার কাছ থেকে মিষ্টি কিনে নিয়ে যেত, এবং সে খুব সুন্দর মিষ্টি বানাইতো। আর তখন তাদের যে দোকান, সাধারণত দিনের বেলাতে দোকানগুলা করতো, সন্ধ্যার আগে আগে বেচা কেনা শেষ করে সে বাসায় চলে আসতো। তো এই তমিজ হালাই, মানে আমি যেহেতু সে মিষ্টি বানায় হালাই আঞ্চলিক ভাষায়, এই তমিজ হালাই বলতেছি। এই তমিজ হালাইয়ের একজন বন্ধু তাকে একদিন দাওয়াত করে যে আমার বাসায় তোমার দাওয়াত রইল। তো তখন এই তমিজ হালাই বলে যে আসলে আমার তো ওই দিন হাটের দিন, মিষ্টি বানাবো, মিষ্টি বিক্রি করবো, আমার তো দুপুরে যাওয়া সম্ভব না, তো আমি বিকালে যাবো। তা বলি আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে যাও, সন্ধ্যায় যাও, যখনই যাও না কেন আমার বাসায় কিন্তু তুমি যাবাই। তো তুমি দাদাও কথা দেয় যে হ্যাঁ আমি যাব। তো ওই দিন তুমি দাদা দোকানের কেনা বেচা শেষ করে বাসায় এসে তার আম্মাকে বলে যে আম্মা এরকম দাওয়াত আছে আমার, আমি দাওয়াত খেতে যাব। তা তখন তার আম্মা বলে যে তোর তো ওদের বাসা তো অনেক দূরে, প্রায় তার বাসা থেকে প্রায় 7-8 কিলো দূরে, তো এত এখন গেলে তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, তোর যাওয়ার দরকার নাই। তা তুমি দাদা ছিল খুবই সাহসী, সে জিন বা এরকম অশরীরী কোনো কিছু বিশ্বাস করতো না, বা মানে তার মনে কোনো ভয় বলে কোনো কথা ছিল না এরকম। তা আরেকটু বিবরণ দিই, তুমি দাদাদের বাসা থেকে বের হয়ে 40 কি 50 মিটার দূরে একটা পুকুর আছে। এই পুকুরটা পার হওয়ার পরে একটা বাঁশবাগান, তার কিছুটা দূরে যে একটা বট গাছ, আর তারপরে যে একটা মাদ্রাসা আছে। তো তুমি দাদা বিকাল বেলায় তার বন্ধুদের বাসায় রওনা দেয় দাওয়াত খাওয়ার জন্য। তা যাইতে যাইতে সন্ধ্যার একটু আগে আগে তাদের বাসায় যে পৌঁছায়। পৌঁছানোর পর খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা দিতে, কথা বলতে বলতে একটু দেরি হয়। তো তখন সে বাসায় ফিরে আসবে। ফিরে আসার সময় তখন ওই বাসা থেকে তারা বলতেছে যে এখন তো রাত হয়ে গেছে, তোর বাসায় যাওয়ার দরকার নেই, তুই আমাদের বাসায় থেকে যা। তা তুমি দাদা বলতেছে আরে না, চাঁদের আলো আছে, এই আলোয় আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই, বাসায় চলে যাবো। তখন আবার ওই বাসা থেকে বলে দেয় তোকে একটা হেরিকেন দিয়ে দিই, তুই হেরিকেন নিয়ে চলে যা, আমার পরে হেরিকেনটা ফেরত দিস। তা তুমি দাদা বলে না, আমার হেরিকেনও লাগবে না, আমি যাইতে পারবো। তো এই বলে তাদের বাসা থেকে রওনা দেয়। তার বন্ধু কিছু দূর এসে তাকে আইগাই দিয়ে যায়, আইগাই দিয়ে সে আবার চলে যায়, সে বাসার দিক আসতে থাকে। এই দাউদপুর গ্রামে ঢুকতে যে জাকের বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ড থেকে ভিতরে ঢুকে একটা প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলটা পার হওয়ার পর একটা ছোট শাখা নদী বাদে একটা কালবোর্ডটা পার হয়ে সে হাঁটতেছে। 1 কি 2 মিনিট পর সে লক্ষ্য করে, তার ফিল হচ্ছে বা মনে হচ্ছে তার পিছে পিছে কেউ হাঁটতেছে। তা সে বলছে অন্য কেউ হয়তো আসতেছে, তাহলে একটু দেখি কে। তার পিছনে তাকায় দেখে কেউ না। তো তুমি দাদা আবার হাঁটতেছে, কিন্তু এখন তার পিছন থেকে যে কেউ একজন হেঁটে আসছে, শব্দটা আরেকটু বেড়ে গেছে। তো তুমি দাদা আবার পিছনে তাকাইলে দেখে যে পিছনে কেউ নাই। তখন তুমি দাদা বুঝতে পারে হয়তো খারাপ জিন টিন বা পেশা এরম কিছু তার পিছে পিছে আসতে পারে। তা তুমি দাদা হাসতে হাসতে বলছে কে রে তুই, আমার পিছু নিস না, আমার বাসায় যাইতে দে। এই বলে তুমি দাদা হাঁটতে লাগে। তো হাঁটতেছে হুট করে এবার পিছন থেকে তুমি দাদার গায়ে ঢিল মারা শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে একটা ঢিলও তুমি দাদার গায়ে লাগতেছে না। তা তুমি দাদা আর এবার পিছনে তাকাচ্ছে না, সে জোর পায়ে হাঁটতেছে, আর সে ঢিল মেরেই যাচ্ছে। তো এই যে মাদ্রাসার কথা বলেছি, ওই মাদ্রাসার ওইখানে হচ্ছে আপনার চারপাশে 4টা জিকর গাছ আছে বেশ বড়। তো ওই মাদ্রাসার কাছে আইসে তুমি দাদা হুট করে দাঁড়ায় দেয় পায়ের আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুল দিয়ে ছোট্ট একটা ঢিল, মানে দাঁড়ায় পরেই পাও দিয়ে উঠায় তার হাতে নিয়ে ধাপ করে পিছনে তাকায় এরকম করছে। এখন পিছনে তাকায় দেখে একটা শিয়াল দাঁড়ানো, 3 পাওয়ালা শিয়াল, 2 পা দিয়ে দাঁড়ায় আছে, আর এক হাতে হচ্ছে একটা ঢিল। এখন হুট করে তুমি দাদা এই দেখে তুমি দাদা একটু আশ্চর্য হয়েছে, আর শিয়ালটাও জানি তুমি দাদাকে দেখে হতভম্ব হয়ে গেছে যে আমি কাকে দেখতেছি এরকম একটা। তা শিয়ালটা তুমি দাদা গায়ে ঢিল মারতেছে না, ওরকম শিয়ালই ভয় পেয়ে গেছে যে কে। তা কিছু বুঝে ওঠার আগেই তুমি দাদা করে কি, ওই সেই ছোট্ট ঢিল ওই শিয়ালটা দিকে ফিয়ে মারার সাথে শিয়ালটা 1 সেকেন্ডেরও কম সময় 1 লাফে ওই যে মানে মাদ্রাসার পাশে যে 4টা ঝিকর গাছ আছে, একটা ঝিকর গাছে মাথায় উঠে যায়, উঠে আরেকবার একটু নিচের দিক তাকায় তুমি দাদার দিকে তাকিয়ে ভ্যানিশ হয়ে যায়। তো তুমি দাদা বলছে যাক আপদ বিদায় হলো, আমি বাসার দিক যাই। তো সে আবার হাঁটতে যে তুমি দাদা যে একটা বট গাছ আছে, এই বট গাছ নিয়ে আর একটু কথা আছে। ওই যে তুমি দাদার বাসা থেকে বের হওয়ার পর পুকুর, আর পুকুরের পর যে বাঁশঝাড় থেকে বট গাছ পর্যন্ত প্রতিদিন
আসরের নামাজের পর মানে গায়েবী ভাবে কে জানি কোরআন তেলাওয়াত করতে করতে যায়। এই এলাকাবাসী সবাই শুনেছে, কিন্তু কে করতে করতে যায় এটা কেউ দেখেনি। আর ওই বট গাছ পর্যন্ত যায়, তেলাওয়াতটা বন্ধ হয়ে যায়। আবার মাগরিবের পর তেলাওয়াত করতে করতে ওই বাঁশবাগান পর্যন্ত এসে আবার বন্ধ হয়ে যায়। এই একটাই আছে। আর এই বট গাছটায় অনেকেই বলে যে এখানে জিনের বসবাস, এবং ওই বট গাছে ওইখানে তেমন কোনো ক্ষতি হয় নাই, কিন্তু ওইখান থেকে যদি কেউ ওই বট গাছে যে ডাল বা পাতা ছিঁড়ে বা কোনো করে তাহলে তার ক্ষতি হয়, এরকম শোনা যায়। তো তুমি দাদা ওই বট গাছের কাছে আসলে দেখে কি বট গাছ পুরো জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলতেছে, কোনো গাছে কোনো পাতা নাই। এখন তুমি দাদা বট গাছের কাছাকাছি এসে বট গাছের নিচে দাঁড়িয়ে উপরের দিক তাকায় দেখে কি এগুলো জোনাকি পোকা না, এক ধরনের ছোট কি পোকা, কিন্তু পোকাটা সম্পূর্ণ আলো দিচ্ছে, মানে এর কোনো নেই, পুরো আলো বোঝা যাচ্ছে। তখন আবার তুমি যা বলতে যাক এই আলোতে আমি বাসায় চলে যেতে পারবো, যাক তোর আলো দিয়ে ভালো করছিস, এটা বলার সাথে সাথে পুরো আলোটা বন্ধ হয়ে যায়। তা তুমি দাদা ভাবে যে যাক এবার তো আপদ বিদায় হয়েছে, এবার আমি যাই বাসার দিক যাই। তো ওই যে বাঁশবাগান, ওই বাঁশবাগান পার হয়ে ওই যে পুকুর পাড়ের ওইখানে এক পাশে হচ্ছে পুকুর আর এক পাশে হচ্ছে আপনার ধানের বই, ওইখানে ধান টান লাগায়। তো ওইখানে দেখে কি ওই ধান বই থেকে আবার তুমি দাদার বাসায় যাইতে 30 কি 40 হাত দূরে তুমি দাদার বাসুর ওই ধান খেতে ধান খাচ্ছে। তো তুমি দাদা তো এবার রাগ হয়ে গেছে যে আমি বাসায় নাই, আর মাও এই বাসুর উঠালো না, যে সাইডে দিয়ে রাখছে রাত্রে, এটা কেমন হলো। তো ওই রাস্তা থেকে নিচে নামবে বাসুরটাকে ধরতে, তো নিচের দিক তাকিয়ে রাস্তা থেকে নেমেই যে ভুইতে নামিছে, যে ধান ভুই নামিছে, নামে সামনে তাকায় দেখে বাসুরটা আর নাই। কি হলো, পিছনে তাকায় দেখে কি বাসুরটা ওই বাঁশবাগানের কাছে দাঁড়াই আছে। এবার তুমি তাহলে হয়তো আমি নামার সময় সে উঠে গেছে, আমি খেয়াল করে নাই। এখন তুমি দাদা আবার ওই ইসি থেকে ওই মানে ধানের ভুই থেকে রাস্তায় উঠে ওই যে বাছুরটা আবার ধরতে গেছে, তখন ওই বাছুরটা করেছে বাঁশবাগানের ভিতর ঢুকে গেছে। এবার তুমি দাদা বাঁশবাগানের ভিতর না ঢুকে ওই অল্প একটু ঢুকে একটু দেখতে দেখতে কই, এবার দেখে কি বাছুরের ডাক দিচ্ছে, পিছনে তাকে দেখে কি বাছুরটা আবার ওই ধান ভুইতে। এবার তুমি দাদা ওই বাছুরের দিক তাকায় ধান ভুইতে নামছে বাছুরটা ধরার জন্য। তো তুমি দাদা ওই ভুইতে নামছে, বাছুরটা ধাপ করে ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে যায় আবার বাছুর দেখে ডাকতেছে, পিছনে তাকায় দেখে বাছুরটা আবার সেই বাঁশবাগানে ওইখানে। এইবার তুমি দাদা তো খুব রাগ হয়ে যায়, যা বাছুরই ধরবো না, এই বলে সে বাসায় ঢুকতেছে। বাসায় যখন ঢুকতেছে তখন ফজরের আজান দেয়, সে মা মা বলে ডাকতেছে, মা তুমি বাছুর এরকম সাইডে দিছো কেন? তো তার মা বলতেছে কই বাবা, আমি তো এরকম বাছুর সাইডে দিই নাই, বাছুর তো গোয়াল ঘরে আছে। তো গোয়াল ঘরে যায় দেখে যে বাছুর গোয়াল ঘরে আছে। তার মা বলতেছে তুই এত মানে দেরি করলি কেন, এখন ফজরের আজান দিয়েছে তুই বাসায় আসছে। তুমি দাদা ভাষ্য মতে সে আনুমানিক দেখা গেল 8টা কি 9টার সময় ওই বাসা থেকে বের হয়েছে। তা ওইখান থেকে 7-8 কিলো আসতে তাদের 3 ঘন্টাও সময় লাগে, তাও তো সে মনে করেন যে 12টা 1টার মধ্যে বাসায় চলে আসবে। ফজরের আজান যে 4টা-5টার সময় এসে বাসায় পৌঁছাবে, এটা তো মানে তুমি দাদা বুঝতে পারি না। তাহলে তখন বুঝতেছে যে হয়তো আমি কোনো খারাপ জিনের ইসে করছিলাম, এই একটাই। আর তুমি দাদার বাসা থেকে বের হয়ে যে পুকুর পাড়টা আছে, ওই পুকুরে মানে একদিন মানে হুট করে একদিনকে একটা বাচ্চা করে মারা যায়। মারা যাওয়ার পর একদিন পরে যায় সেই লাশটা ভেসে ওঠে, ওঠার পরে গ্রামবাসীরা ছোট মানুষ পড়ে যে মারা গেছে, হয়তো এমনি পড়ে গেছে এরকমই। কিন্তু না, 3 দিন কি 4 দিন পরে যে আরেকটা বাচ্চা ওইখানে লাশ ভেসে ওঠে, পড়ে যায় মারা যায়। এরকম ভাবে 4টা বাচ্চা পড়ে মারা গেছে। মারা যাওয়ার পর তুমি দাদা একদিন কারা ওইখানে দাঁড়ায়, ওই পুকুর পাড়ে দাঁড়ায় বলতেছে যে শোন, তোরা 1টা 2টো না 4টা বাচ্চার জান নিয়ে গেছিস, আর যদি একটা বাচ্চা ওইখান থেকে মারা যায় তোদের কিন্তু খবর আছে, এই কথাটা বলছে। বলার পর থেকে ওই পুকুরে মানে আজ অব্দি 26 সাল পর্যন্ত এখনো কেউ মারা যায়নি, এরকম কোনো রেকর্ড নাই, এই একটা। আর তুমি দাদা যখন বিয়ে করে, তো সে তো মিষ্টি মানে তার দোকান ছিল, তো তার ওয়াইফ আর তার হচ্ছে ছেলে গেছে তার মানে তুমি দাদার দোকানে, ওইখান থেকে বাজারে কাজটা শেষ করে তার ওয়াইফ আর তার ছোট বাচ্চা বাসায় ফিরে আসার সময় তার বাচ্চাটা খুব কান্নাকাটি করে। এখন আমরা দেখেছি যে ছোট বাচ্চারা কান্নাকাটি করলে মারা বা যে হাতে কিছু দিলে কান্নাকাটি বন্ধ হয়ে যায়। তো তুমি দাদার স্ত্রী যখন তার বাচ্চাকে নিয়ে আসতেছে, তার কান্নাকাটি করতেছে, কি করবে, ওই যে বট গাছটা, ওই বট গাছে একটা পাতা ছিঁড়ে তুমি দাদা ওই তার ছেলে হাতে দেয়, দিলে কান্না থেমে যায়। তার বাসায় আসতে আসতে তুমি দাদার ছেলে খুব অসুস্থ হয়ে যায়, তার ডায়রিয়া শুরু হয়ে যায়। তো তুমি দাদা যখন রাত্রে বাসায় আসে, বাসায় আসার পর এরকম দেখে ডায়রিয়া, তো কথায় কথায় তার স্ত্রী বলে, তুমি দাদা জিজ্ঞেস করে যে হঠাৎ করে কি খাওয়াইছো যে এরকম হয়ে গেল, তো বলছে না কিছু না। তাই কথায় কথায় এক পর্যায়ে তার স্ত্রী বলে আমি যখন বাসা থেকে আসতেছিলাম ওই বট গাছ থেকে একটা পাতা ছিঁড়ে আমার ছেলে হাতে দিয়েছিলাম। তখন তুমি দাদা বলে তুমি করছো কি, ওই বট গাছ থেকে একটা পাতাও নেওয়া যায় না, তুমি পাতা ছিঁড়েছো, সে পাতাটা কই? তো পাতাটা রুমে ছিল। তুমি দাদা তখন ওই পাতাটা নিয়ে ওই বট গাছের কাছে দিয়ে পাতাটা ফেরত দিয়ে বলে যে আমার যা নিছি ফেরত দিছি, আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। তা তুমি দাদা এটা বলে বাসায় আসার পর দেখে তার ছেলে পুরো সুস্থ, এই একটাই। আর হচ্ছে এই যে বট গাছটা, এই বট গাছের পাশে তুমি দাদা করছিল, কলা ক্ষেত করছিল। তো সাগর কলা গাছ লাগাইছে, লাগানোর পর সাগর কলা হয়েছে। তা তুমি দাদা ভাবে যে এই কাইন কলা আমি বিক্রি করবো, যে বিক্রি করা উপযোগী হয়ে গেছে।
তো দেখে কি পরের দিন দেখি ওই কলা মানে কলা আর নাই, এরকম 4-5 দিন এরকম হয়েছে যে যে কলাটাই বতি হয় বিক্রির উপযোগী হয় সেই কলাটাই থাকে না। তাই বট গাছের ওইখানে দাঁড়ায় তুমি দাদা একদিন বলতেছে যে তোরা থাকতে আমার কলা চুরি হয়, তো এই চোর যদি ধরতে পারিস তাহলে তোদের আমি মিষ্টি খাওয়াবো, এরকম একটা কথা বলে দাদা বাসায় চলে আসেন। এর 2 দিন পর এক লোক ওই এলাকার হন্তদন্ত হয়ে তুমি দাদার কাছে এসে বলে যে দাদা আমার ভুল হয়ে গেছে, আমি তো তোমার এই যে কলা চুরি করি, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও, আর এই পর্যন্ত যে কলা চুরি করে বিক্রি করছিস সব টাকা তোমার আমি ফেরত দেবো। তা তুমি দাদা তখন বললো যে হুট করে তোর এমন কি হলো যে তুই আমাদের স্বীকার করতেছিস? তা তখন সে একটা কথা বলে যে গত রাতে আমি যখন কলা চুরি করতে গেছি তোমার এই মানে ভুইতে, তা আমি যখন ওই ভুইতে ঢুকবো তখন দেখি যে আগেরকার যেমন ওই যে রাজা বাদশারা যেমন সিপাহী যেমন হাতে বল্লম নিয়ে ওই পোশাক পরে দাঁড়ায় আছে পাহারা দিচ্ছে, তো আমি চুরি চুরি করে যে আমি কলা বাগানে ঢুকছি, সে এসে আমার 3-4 জন সামনে থেকে এসে দাঁড়ায় বলছে তোরা কিন্তু মানে এই মেরে ফেলবো যদি এই কলা চুরি করি, আর তুমি যে দাঁড়িয়ে সব স্বীকার করবি, এই বলে ভ্যানিশ হয়ে যায়। তখন আমি ভয় পাই যে আসলে তো এরা মানুষ না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও এই বলে। তখন তুমি তার কথা মতো মিষ্টি নিয়ে তার বট গাছের গোড়ায় রাইখে আসে। তো এটা ছিল ঘটনা। আর রুবেল ভাই জানিয়েছে যে এই যে বট গাছটা নাকি 14 সালের দিকে কাটা হয়েছে, সরকারের পক্ষ থেকে কাটা হয়েছে। এই কাটা নিয়েও একটা ঘটনা আছে, পরবর্তীতে ঘটনাটা আপনার ভাইয়ের কাছে দেওয়া হবে, আপনার ভাইয়ের মুখ থেকে আপনারা শুনবেন আশা করব। আর তুমি দাদা মারা গেছে 2017 সালে, রুবেল ভাই তার দাদার জন্য দোয়া চেয়েছেন। তো এটাই ছিল ঘটনা। ভয়ানক একটা ঘটনা আমার বাড়ির পাশেই ঘটে গেছে। সেই লোকটা সম্বন্ধে আমার খালু হয়। এখন তিনি মিস্ত্রি কাজ করতেন, ইট সিমেন্ট বালুর। তিনি ভালো একটা হেড মিস্ত্রি ছিলেন। তা তিনি প্রতিদিন 7টা বাজলে তিনি তার কাজে চলে যান। তার একটা বাইসাইকেল ছিল, সকালবেলা খাওয়া দাওয়া করতেন, কাজে চলে যাইতেন তার সাইটে। এভাবেই কাজে যায়। তো এর মধ্যে আমার বাড়ির সামনে, কিছু দূর সামনে হিন্দু পাড়া আছে। আমাদের এলাকায় কিন্তু পুরাটাই মুসলমান পাড়া, তার মাঝেই আছে 200-250 ঘর হিন্দু ভাই কাকারা আছে। তারা অনেক ভালো, তারা কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে আসে সাহায্য চাইতে। আমরা তাদেরকে কখনো খারাপ চোখে দেখি না, তাদেরকে আমরা ভালো চোখে দেখি। তাদের বাড়িতে যদি আমরা কিছু নিতে যাই আমাদেরকে কখনো না করে না, যদি থাকে দিয়ে দেয়। খুব সম্মান করত আমাদেরকে, এখনো করে। একদিন হঠাৎ করে আমার খালু কাজে যায়, যাওয়ার পরে এক আমার দাদা আছে, তার দাদার মেইন রোডের সাথেই তার বাসা। তার খোলান বাড়িতে উঠানোতে মানে সেই সময়টা তার পূজার আগে তার মানে ঠাকুর বানা লাগে। তার ঠাকুর বানাতে তার মালি এসছে, মালি তো ঠাকুর বানায়, ওই মালি ঠাকুর বানাচ্ছে। মানে আগের দিন কিছুটা মানে পোয়াল দিয়া মানে সেটা তৈরি করছে। তো তৈরি করার পর তিনি বাড়িতে চলে যান। চলে যাওয়ার পরে পরের দিন আসিয়া ওই পোয়ালের যে মূর্তিটা বানাইছে সেটাতে মাটি লাগায়, ভালো মাটি। মানে সেটা কি মাটি বলে ওটা আমার জানা নাই। ওই মাটিটা নিয়ে পুকুর থেকে উঠায় নিয়ে আসা লাগিয়ে সে ঠাকুর বানায়। তো হঠাৎ করে আমার ওই খালু সেখানে যে খাড়া হয়, মানে দাঁড়ার পরে খালু এমন ধারণার কয়েকটা কথা বলছে তার ধর্ম নিয়ে। আসলে সে কথাটা বলা তার উচিত হয় নাই। এখন আমাদের ধর্ম, আমাদের কাছে মুসলমান ধর্ম অনেক ভালো। এখন হিন্দুর ধর্মে কি আছে না নাই সেটা তাদের ধর্মই ভালো। কখনো এটা আমাদের বলা যাবে না, কোনটা ভালো কোনটা খারাপ বলা যাবে না। কারো ধর্ম নিয়ে এভাবে সল্ট করা যাবে না। তখন খালু বলে, কি পোয়ালের ভোতা দিয়া ঠাকুর বানায়, আবার সেই ঠাকুর মাইনসক ধরে, মানুষকে অপদস্থ করে, পোয়ালের ভোতার লেখাস, এটা আমি বিশ্বাস করি না। খালু এভাবেই বলল। তখন এভাবেই বলে তিনি সেখান থেকে তার কাজে চলে যান।
কাজে যাওয়ার পরে পরের দিন আবার কাজে যায়। কাজে যাওয়ার পরে তার শরীরটা বেশি একটা ভালো না, মানে শরীরটা কেমন যেন মানে অস্থির অস্থির লাগে, মানে শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগে। সেদিন সাইড থেকে তিনি কাজ না করে বাসায় চলে আসেন। আসার পরে 2 দিন পরে আবার তার শরীরে এমন কতগুলা মানে বিষ ফোঁড়া উঠে সারা শরীর জুড়ে। আগে উঠছিল হাতে আর পায়ে, তারপরে শরীরে। মানে এরকম বিষ ফোঁড়া আমি কখনো বাগি দেখি নাই। তারপরে তিনি অনেক ডাক্তারি চিকিৎসা নিছেন। চিকিৎসা নেওয়ার পরও কোনো ক্রমেই সেটা কাজ হচ্ছে না, শুধু শরীরের মধ্যে বেশি হয়ে যাচ্ছে। তখন তিনি ভয়ে অস্থির হয়ে যাচ্ছে, এত চিকিৎসা পাতি নিলাম তবু কাজ হচ্ছে না। হঠাৎ করে তিনি সন্ধ্যাবেলা তার বাড়ির উঠানো বসে সেই পাশে তাকিয়ে আছে যেখানে বলছিল, সেই পাশে গুয়ার গাছ মানে সুপারির গাছ রাস্তার ধারে আছে। আমার খালু সেখান থেকেই চেয়ার থেকে বলে আমাকে ডাকছে, আমাকে ডাকতে লাগছে। আমরা তখন বলি কি কি কিসে তোমাকে ডাকে? বলে ওই যে দেখো সুপারির গাছে 2টা ছোট মেয়ে মাথার চুল ছেড়ে দিয়েছে, আর 2টা বড় মেয়ে মাথার চুল ছেড়ে দিয়ে আমাকে ডাকতে লাগছে। আমরা কই, আমরা তো ওখানে সেখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আপনি কি দেখছেন? বলে হ আমি দেখতে পাচ্ছি আমাকে ডাকছে। তিনি তখন খালু অনেক জোরে ঘুরে জোড়া শুরু করছে, সে সেখানে চলে যাবে। তখনই আমরা দিশ পাইলাম তাকে কিছু আসর করেছে। তখন আমরা সেটা তথ্য নিলাম, সে ওই ঠাকুর যে বানাছিল সেই সময় কিছু কথা বলছিল, ন্যায় অন্যায় কথা। সেই কথাটা বলাতে ওই তার যে ঠাকুরের যে সেখানে তারা মানে ভোজন করছিল, সেই জায়গায় তো কিছু আছে বিদায় তারা সেখানে ঠাকুরটা বসে সেখানে ভোজন করে। এখন ওই জিনিসটাই তাকে ধরছিল। ধরার পরে তাদের বাড়িতে যায়, তাদের বাড়িতে যে বলে, তারা বলে এটা কবিরাজি চিকিৎসা করা লাগবে, আপনারা কবিরাজ দেখান, এটা বাড়িতে বসে দরস নামাইলে এটা সমাধান হয়ে যাবে পূজা পানি দিলে। তখন আমরা বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমাদের এলাকায় এক লোক ছিল, তখন সে এলাকায় নাই, অন্য এলাকায় উঠে গেছে, গরিব মানুষ, জমি নাই। আর একখানে যে আরেক জমিতে আরেক ভাই জমিতে বাসা করে সেখানেই থাকে। তখন তার বাড়িতে যাই, যাওয়ার পরে তাকে ডাক দিয়ে নিয়ে আসি। তারা নিজস্ব লোকে, দাদু সম্পর্কে আমার হয়। নিয়ে আসার পরে তুলা রশি নিয়ে আসি। তুলা রশি নিয়ে আসার পরে তাকে মানে দরজ দেয়। দরজ দেওয়ার পরে এমন পর্যায়ে যে কবিরাজ তার মুখে মানে অনেক কিছু কথা বলার পরও সে তার শরীর থেকে যাচ্ছে না। অনেক মানে কঞ্চি দিয়ে মারা হয়েছে, মারার পরও সে যাচ্ছে না। তারপরে সে রাগ হয়ে মুখে কেরাসিন তেল নিয়ে আগুন জ্বলিয়ে তার গায়ে ফু দেয়। সে কেরাসিন সহজে তুলা রশির মাথার মধ্যে আগুন ধরে যায়। তুলা রশির মাথায় তখন আগুন দাউ দাউ করে উঠে যায়। তখন তৎক্ষণেই আমরা কলের পরে যে মানে বালতির মধ্যে পানি নিয়ে এসে তার মাথায় ঢালি। মাথায় ঢালার পরে তারপরও তুলা রশি কিছু বলতে পারে না, আমার মাথায় আগুন ধরছে। তুলা রশি কিছুই বলতে পারে না। তখন কিছুক্ষণ পরে সে চির বিদায় নিয়ে চলে যায়। যেটা তাকে আসর করছিল, যেটা ধরছিল, তাকে অনেক তবা টবা করে তাকে দিয়ে পাঠা হয়, যাতে আর কোনোদিন সে আসে না, ধরে না। তখন তৎক্ষণে তুলা রশি অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর তাকে পাকা দিয়া বাতাস করা হয়। হওয়ার পরে তিনি সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে সে বলে আমার মাথা কেন এত মানে গরম, আর মাথা কেন আমার জ্বলাপোড়া লাগাচ্ছে। তখন কেউ একজন বলে এই ঘটনা হয়ে গেছে। তখন মাথা চুল প্রায় 3 ভাগের 1 ভাগে পড়ে গেছে। তখন এরকম করে তুলা রশিকে মোটামুটি আবার সুস্থ করে উঠানো হয়। তা আমার ঘটনাটা এ পর্যন্তই আমি শেষ করে দিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এই ঘটনাটি ওনার এলাকাতেই ঘটেছে।
আর রাহুল ভাইয়ের বাড়ি কিন্তু বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের একটি গ্রামে। ঘটনাটি কিন্তু এই কলসকাঠি ইউনিয়নেরই একটি গ্রামে ঘটেছে, সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা বলছি না। আর ঘটনাটি উনি ওনার নানির কাছে শুনেছেন 2020-21 সালে। তো নানি যেভাবে বলেছেন সেভাবেই উনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। নানির বয়স তখন 40-এর কাছাকাছি, 1980-র দশকের একদম শুরুর দিকের ঘটনা। গ্রামগঞ্জে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে বসন্তকাল যখন, তখন গাছের পাতা মানুষ ঝাড়ু দিয়ে নিয়ে আসে, গাছের পাতা নিচে পড়ে যায়, সেই পাতা গ্রামগঞ্জের নারীরা ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে, তারপর বস্তাবন্দি করে বা কোনো ঝুড়িতে নিয়ে রান্নার কাজে ব্যবহার করে আর কি। ওনার নানি এক বসন্ত ঋতুতে ওইভাবে নিচে পড়ে থাকা গাছের পাতা এক জায়গায় জড়ো করছিলেন ঝাড়ু দিয়ে আর কি। সময়টা তখন দুপুর 12টা 12:30 এরকম একটা সময়। তো ওই গ্রামে বটতলা নামে একটা জায়গা রয়েছে। ওই জায়গাটা কিন্তু একেবারে নিস্তব্ধ। আশেপাশে 3-4 মিনিটের পায়ে হাঁটা পথের ভিতরে কোনো ঘর বাড়ি নেই, 3 দিকে শুধু বিল, শুধু ওই জায়গাটায় কিছু গাছপালা রয়েছে। আর একেবারে ভিতরের দিকে ওই বটতলা। ওনার নানি মূলত পাতা ঝাড়ু দিয়ে জড়ো করতে করতে অনেকটাই ওই বট গাছটার কাছে চলে গেছেন বা বটতলার কাছে চলে গেছেন। ওই জায়গাটাতে যেতে অনেকেই ভয় পায়, এমনটা না যে ওইখানে ভয় পেয়ে মানুষ মারা গেছে, তবে জায়গাটা এমন নিস্তব্ধ, এই কারণে ওই জায়গায় যেতে সবার মধ্যে একটা ভয় কাজ করে। ওনার নানির তো একটু একটু করে ভয় কাজ করছে যে আমি একা একা আসছি, সাথে কেউ নাই, এই জায়গায় আসলাম, মানুষজন দিনের বেলাতে আসতে চায় না, রাত তো অনেক পরের কথা, এখন আমি চলে আসি, আচ্ছা যাক আমি আর ভেতরে যাব না, যতটুকু ঝাড়ু দিছি পাতা এগুলো নিয়ে চলে যাই। তো উনি ওই পাতাগুলো বস্তায় ভরেছেন, বস্তাটা একটু কাঁধে নিয়ে আর ঝাড়ুটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। হঠাৎ তখন তিনি শুনতে পেলেন ওরা ঠিক পেছনে ওই বট গাছটার দিক থেকে একটা শো শো আওয়াজ আসছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, শো শো আওয়াজ কোত্থেকে আসে। উনি একটু ভয় পেয়েছিলেন, তবে ওনার মধ্যে একটা কৌতূহল কাজ করছিল। উনি পেছনে ফিরতেই দেখলেন যে কিছু জায়গায় একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়েছে, আর ওই কিছু জায়গার মধ্যে যে পাতাগুলো ছিল, ময়লাগুলো ছিল, ওগুলো ওই ঘূর্ণিবায়ুর মধ্যে গোল হয়ে ঘুরছে। আমরা মাঝে মাঝে কিন্তু এটা দেখি, অনেকে এটাকে বানকুড়ালি বলে, যে ফানেল আকৃতির মতো একটা জিনিস তৈরি হয়, ওই খানে যে জিনিসগুলো থাকে ওগুলো ওই বাতাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে, ওখানে যা যা থাকে সেগুলো ওই বাতাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে। গ্রামগঞ্জে অনেকে এটাকে শয়তানের বাতাসও বলে, কেউ বানকুড়ালি বলে। উনি চিন্তা করলেন যে আরে এই জিনিসটা আগেও দেখছি, অনেক জায়গায় তো এটা হয়। তো উনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছেন। সময় যত যাচ্ছে উনি দেখতে পাচ্ছেন ওই বাতাসের ঘূর্ণনের আকৃতিটা আস্তে আস্তে বড় হচ্ছে। একটা সময় প্রচন্ড গতি হয়ে যায় ওই বাতাসের, আর শো শো শব্দ আরো বেশি করে হতে শুরু করে। মনে হচ্ছিল ওই জায়গায় পড়ে থাকা সব পাতা ওই ফানেলের মধ্যে টেনে নিচ্ছে, আর ওই পাতাগুলো ওর ভিতরে ঢুকে ঘুরছে। আর ওই সময় মনে হচ্ছে ওই বট গাছের তলাটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। বলে রাখা ভালো, নানি যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই বটতলা থেকেও কিন্তু উনি বেশ কিছুটা দূরেই চলে গিয়েছিলেন। তখন তো ভয়ে নানির শরীর দিয়ে দরদর করে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। উনি এক মুহূর্ত ওখানে দেরি না করে পাতার বস্তা ওখানে রেখে দিয়ে বাড়ির দিকে দিয়েছেন এক ভৌ দৌড়। বাসায় এসে উনি সবাইকে ঘটনাটি খুলে বলেন। কেউ তো বিশ্বাস করে না, কয় আরে না আমরাও তো ওদিকে গেছি, কখনো তো এরকম দেখিনি।
ওই দিন রাতে নারীর গায়ে অনেক জ্বর চলে আসে। ওই গ্রামের একজন হুজুর আসেন, উনি এসে পানি পোড়া খাইয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে জ্বর অনেকটাই কমে যায়। এরপর আল্লাহর রহমতে ওনার সাথে আর কিছুই হয়নি। এই ঘটনার প্রায় 15-16 দিন পর ঘটে আর একটা ঘটনা। ওই একই গ্রামে নাসির উদ্দিন নামে একজন ভদ্রলোক ছিলেন, তার স্ত্রীর নাম হচ্ছে হাওয়া বেগম। এই হাওয়া বেগম পাতা ঝাড়ু দিতে গিয়েছিলেন ঠিক ওই জায়গাটাতে দুপুর 1টা নাগাদ। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, আসে না, বিকাল হয়ে গেছে। তখন তার স্বামী সন্তানেরা খুঁজতে খুঁজতে ওই জায়গায় গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পায়, অর্থাৎ ওই বটতলার নিচে। দেখা যাচ্ছে তার পাশে তার ঝাড়ু পড়ে আছে, কিছু জায়গায় পাতা জড়ো করে রাখা, ওটা ওভাবেই আছে আর কি। তো তাকে ওখান থেকে তুলে আনা হয়, বাসায় নিয়ে যখন জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে, জ্ঞান ফেরে না। এরপর একজন হুজুরকে নিয়ে আসা হয়, যিনি মোটামুটি ঝাড়ফুঁক জানতেন। তো উনি ঝাড়ফুঁক করা শুরু করেছেন। তারপরও কিন্তু ওনার বাসায় আনার পর 12 থেকে 13 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। হুজুর ঝাড়ফুঁক করার পর আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরে। তবে জ্ঞান ফেরার পর ওনার আচরণটা অস্বাভাবিক রকমের মনে হচ্ছিল। উনি মনে হচ্ছে গোংরাচ্ছেন, হাসছেন, একই সাথে আবার কাঁদছেন, এই হেসে দেন, এই কান্নাকাটি শুরু করেন। তখন হুজুর বললেন যে সমস্যাটা তৈরি হয়েছে এটা আসলে আমি পারবো না, আরো ভালো কোনো হুজুরের কাছে দেখাতে হবে, তা না হলে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। তো এভাবে কিন্তু আরো 1-2 দিন কেটে যায়, ভালো কোনো হুজুরের খোঁজ আর মেলে না। এদিকে এই সমস্যা কিন্তু চলছেই, একই রকম সমস্যা। 5 বা 6 দিনের মাথায় একজন ভালো হুজুরের খোঁজ মেলে। জাস্ট এতটুকু পরিচয় বলা যাবে, ওনার নাম হচ্ছে ফয়জুল করিম। তো ওনাকে আনা হলো। উনি 2 দিন সময় চাইলেন। 2 দিন পর উনি আসেন, এসে সব ঘটনা বলতে শুরু করলেন যে ওই বটতলায় নাকি একটা ভয়ঙ্কর পিশাচ বাস করে। এর চেহারাটাও খুবই ভয়ঙ্কর। এর একটা চোখ নাই, মাথার এক পাশে ভয়ঙ্কর একটা ক্ষত, আর ওই পাশটার একটা চোখ নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে যে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এর পা গুলো লম্বা লম্বা লোমে ভরপুর। ওই হাওয়া বেগম পাতা কুড়াতে কুড়াতে ওই বট গাছটার কাছে যখন গিয়েছেন, এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এরপরে উনি একটা ভুল করে বসেন। তা হচ্ছে ওনার হাতে যে ঝাড়ুটা ছিল, এই ঝাড়ু দিয়ে ওই বট গাছের যে শেকড় আছে, ওই শেকড়ের মধ্যে তো কিছু পাতা পড়েছিল, ঢুকেছিল। ওই ঝাড়ু দিয়ে ওই পাতাগুলো বের করার চেষ্টা করছেন। আশেপাশে কিন্তু পর্যাপ্ত পাতা ছিল। উনি আবার কি মনে করে ওই শেকড়ের ভেতরে থাকা ওই পাতাগুলো বের করার যখন চেষ্টা করছেন, তখন তো ওই ঝাড়ু দিয়ে বারবার ওই শেকড়ের উপর উনি আঘাত করেছেন। এই কারণেই মূলত ওই ভয়ঙ্কর পিশাচটি এই হাওয়া বেগমের উপর ভর করেছে। হুজুর বললেন, এইখানে বসে আসন দিয়ে এই পিশাচটিকে বের করা যাবে না এর শরীর থেকে। এই পিশাচটিকে বের করতে হলে শনিবারের দিন ঠিক ওই সময়টাতে, যেই সময়টাতে এই হাওয়া বেগম আক্রান্ত হয়েছিলেন, ওই সময়টাতে ওই বট গাছের নিচেই বসতে হবে। তখন মূলত এই পিশাচকে এর শরীর থেকে বের করা সম্ভব, এছাড়া সম্ভব নয়। এই পিশাচটা সম্পূর্ণ ভিন্ন রকমের এক পিশাচ। কথা মতো শনিবার দিন নিয়ে যাওয়া হলো। তবে শনিবারের দিন যেই সময়টাতে নিয়ে যাওয়া হয়েছিল, এটা আসলে ওই দুপুর সময় ছিল না, সন্ধ্যার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে হুজুর সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ধ্যার দিকে নিয়ে যাবেন। তো সন্ধ্যার দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওখানে আরো লোকজন উপস্থিত ছিল। তখন হুজুর ওনার রুকিয়া শুরু করেন। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর ওই পিশাচটা কথা বলতে শুরু করে ওই হাওয়া বেগমের শরীরের ভেতর থেকে। যখন ওই পিশাচটা হাজির হয়েছে এবং কথা বলতে শুরু করেছে, তখন আশেপাশের পরিবেশটা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যে লোকগুলা এসেছিলেন ওইখানে,
তারা এমন আতঙ্কিত হয়ে গেছেন যে মনে হচ্ছিল যে ওনারা ভয়ে ওখানেই মারা যাবেন। হুজুর বলেছেন যে আপনারা কেউ এখান থেকে যাবেন না, ইনশাল্লাহ কোনো কিছু হবে না, কিন্তু এখান থেকে চলে গেলেই কিন্তু বিপদে পড়বেন। লোকজন তো আল্লাহর নাম নিচ্ছে, ওখানে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। আর বট গাছের ডালগুলো মনে হচ্ছে খুবই এলোমেলো ভাবে নড়ছে। বট গাছের তো এক ধরনের শিকড় থাকে, উপর থেকে ঝুলে নিচ দিকে পড়ে, এগুলো বাতাসে মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে একদম। তো পিশাচটা এসে বলে যে এই হুজুর, তুই তো জানিস কি কারণে আমি একে ধরছি, তুই এখন আমার কিছুই করতে পারবি না, তুই আমার এলাকায় আসছিস, এই গাছ আমার, এখানে আমি থাকি, এখানে আমার রাজত্ব, এখানে অন্য কারো কথা চলবে না। তখন হুজুর হেসে দিয়ে বলেন, ও তাই না, এইখানে এতটুকু একটা গাছের উপর তুই তোর রাজত্ব সাজিয়ে ফেলেছিস, তোর এই রাজত্বই যদি না থাকে তাহলে কি হবে? তখন ওই পিশাচটা নাকি বিশ্রী ভাবে হেসে দিয়ে বলে, তুই আমার কিছুই করতে পারবি না। তখন হুজুর বলেন, তাই না, তাহলে দেখ আমি কি করি। হুজুর ওনার সাথে আনা একটা বোতল থেকে তরল জাতীয় কিছু, এটা ঠিক পানি না, এমন কিছু বের করে ওই গাছের দিকে ছুঁড়ে মেরেছেন। যখনই গাছের দিকে ছুঁড়ে মেরেছেন তখনই হাওয়া বেগম অজ্ঞান হয়ে পড়েছেন। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই, নিয়ে যান। হাওয়া বেগমের শরীরেও কিন্তু উনি ওই তরল পদার্থ ছুঁড়ে মারেননি, মেরেছেন গাছের দিকে। এরপর সবাই ওখান থেকে চলে যান। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ঘটনার পরদিন থেকে যারা ওইখানে ঝাড়ু দিতে গেছে তারা সবাই দেখে এই বট গাছের পাতাগুলো মনে হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সপ্তাহখানেকের মধ্যেই সবাই বুঝতে পারেন এই বট গাছটি আর জীবিত নেই, এটি মারা গেছে। এইভাবেই ওই বট গাছটা কিন্তু একদম শুকিয়ে মারা গিয়েছিল। আর এরপর ওখানে আর কোনো ভয়ের ঘটনা ঘটেছে এটাও শোনা যায়নি। হুজুর যে কাজটি করেছিলেন তা হচ্ছে এমন কিছু একটা ওই বট গাছে ছুঁড়ে মেরেছিলেন যার কারণে ওই বট গাছটি মারা যায়। আর ওই পিশাচটাও ওখানে কি মারা গিয়েছে বা ওখান থেকে চলে গেছে এই বিষয়ে আর কোনো কিছু জানা যায় না। হুজুর এই বিষয়ে কোনো কিছু জানানো নাই। যেহেতু হাওয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তার মানে হচ্ছে তার শরীরে ওই পিশাচটা নাই। হতে পারে ওই বট গাছের সাথে সাথে ওই পিশাচটাও আস্তে আস্তে মারা গিয়েছে। আবার হতে পারে পিশাচটা ওখান থেকে সরে অন্য জায়গায় চলে গেছে। এটা একটা রহস্যাবৃত জিনিসই হয়ে রয়ে গিয়েছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাহুল ভাইকে আপনার পাঠানো চমৎকার এই ঘটনাটির জন্য। আশা করি বরাবরের মতো আবারও আপনার কাছ থেকে আরো ভালো, আরো সুন্দর, চমৎকার ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই
ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।